বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে ভ্লগটি নিয়ে আসছি সেটি হচ্ছে আসলে আমার জীবনের কিছু বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে প্রত্যেকটা মেয়েই শ্বশুরবাড়িতে আসে সুন্দরভাবে স্বামীর সংসার করার জন্য, কিন্তু সব মেয়েরাই কি স্বামীর সংসারে সুন্দরভাবে সংসার করতে পারে, ভালো থাকে? প্রত্যেকটা বাবা মারই উচিত তার মেয়েটাকে, সে মেয়েটা তার আদরের হোক বা অনাদরের হোক, তার সন্তান তো বিয়ে দেওয়ার আগে অন্তত পক্ষে পরিবারটা, যে পরিবারে আপনার মেয়েটাকে সারা জীবনের জন্য পাঠাচ্ছেন, একটু খোঁজ নিয়ে দেখবেন সে পরিবারে কোনো মেয়ে অকারণে বাবার বাড়িতে মেয়ের জামাই নাতি নাতকুন নিয়ে থাকে কিনা, বা এই জিনিসটাও খোঁজ নিয়ে দেখবেন যে যে ছেলের কাছে বিয়ে দিচ্ছেন সে ছেলের বাবা কখনো শ্বশুর বাড়িতে ঘর জামাই ছিল কিনা, বা শ্বশুরের টাকা দিয়ে চলাফেরা করেছে কিনা, বা শ্বশুরের টাকা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কিনা, বা শ্বশুর বাড়িতে তার নিজের সন্তানদের মানুষ করে এনেছে কিনা। সত্যি এই কয়টা জিনিস দেখে মেয়েদের বিয়ে দিবেন, এবং এটাও দেখবেন ছেলেটা আসলে নিজে কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে। কেন বলছি? বাস্তবে আমি এগুলোর মুখোমুখি হয়েছি, এবং এগুলোর কারণেই আমি চরমভাবে অনেক অনেক নির্যাতন সহ্য করেছি। বিশ্বাস করুন, আপনারা বলতে পারেন কেন নির্যাতন সহ্য করেছেন। যে পরিমাণ নির্যাতন আমি সহ্য করেছি এগুলো বললে আপনারা বিশ্বাস করবেন না। বিয়ের পর শ্বশুর বাড়িতে যেয়ে দেখি বিশাল এক আয়োজন, দুই মেয়ের জামাই নাতি নাতকুর। তো আমি ভেবেছি যে হয়তো বিয়ের জন্য তারা এখানে, কিন্তু না, পরে সবার কাছে শুনি তাদের মেয়েরা এখানেই থাকে। তার দুই মেয়ের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু দুই মেয়ের জামাই কিছুই করে না, দুই মেয়েই বাবা বাড়িতেই থাকে, এবং মেয়েরা কোনো কাজই করে না, মাই সব কাজ করে। এখন বিয়ের পর আমি যাওয়ার পরে একে তো মনে করেন আমি চাকরি করি, তারপরে আমার কর্মক্ষেত্রেও আমার বাসা থেকে অনেক দূরে, তারপরও সংসারে সকালে সব কাজ করে যেতাম, কিন্তু তাদের মেয়েরা সে কি আরাম! সকালে যাওয়ার সময় দেখি ঘুমাচ্ছে, এসে দেখি ঘুমাচ্ছে। সকালে আমি বের হই 7:30টায়, তখনও তারা ঘুম। আমি আসি 5:30টায়, তখনও তারা ঘুম। তাহলে বুঝেন তাদের কি আলিশান জীবন। এখন আমাকে সব করতে হবে, আমি সব করি। 19 থেকে 20 হলেই আমার শ্বশুর রাগ করে, ভাত একটু নরম হলে আমার শাশুড়ি ভাত খেতে পারে না, ননদরা ভাত খেতে পারে না, আমার উপর অত্যাচার। আর আমার হাজব্যান্ড কোনো প্রতিবাদ করে না। আমার শাশুড়ি 19 থেকে 20 হলে হ্যাঁ তুমি তোমার বাবা বাড়িতে যেয়ে থাকো। আমার মেয়ে বিয়ের পর আমি 10 বছর বাপের বাড়ি থাকছি, আমার ছেলে মেয়ে আমি বাপের বাড়ি থেকে মানুষ করে আনছি, আমার মেয়েরা আমার কাছেই থাকবে আমরা যতদিন বেঁচে আছি, তুমি তোমার বাপের বাড়ি থাকবা, এটাই নিয়ম। আমি রাগ করে বাবার বাড়িতে যেতাম, কিন্তু বাবা বাড়িতে আমার ভাইয়ের বউ এটা নিয়ে খুব রাগ করতো আমার উপর। অনেক রকম ওরা অত্যাচার করতো না, কিন্তু অনেক খারাপ ব্যবহার করতো। আমি থাকতাম বাবার বাড়িতে, আবার আসতাম, কিন্তু আমি আসলেই তাদের মাথা ব্যথা। কেন আমি আসি? তাদের নিয়ম, তাদের বিয়ের পর মেয়েরা বাবা বাড়িতেই থাকে, কারণ আমার শাশুড়িও বিয়ের পর বাপের বাড়ি থাকছে, আমার শ্বশুর ঘর জামাই ছিল, এখন তার মেয়েরাও তাদের বাড়িতে ঘর জামাই থাকে, এবং তার ছেলেরও আমাদের বাসায় থাকতে হবে। কিন্তু ভাই, সবার বাবা মার কি এরকম অ্যাবিলিটি আছে মেয়ে জামাইকে পালার? বা সব মেয়েরাই কি, প্রত্যেকটা মেয়েরই তো একটু আত্মসম্মান বোধ থাকে যে আমার বিয়ের পর যদি আমি স্বামী নিয়ে বাবা বাড়ি থাকি, আমার এলাকার মানুষ কি বলবে বলেন? তো যাই হোক, আমি চাকরি করতাম, যে কারণে আমার বাবা বাড়িতে আমি থাকতাম, আমার হাজব্যান্ড থাকতো তার বাবা মার কাছে। মাঝে মাঝে সে আসতো, আবার মাঝে মাঝে আমি ওখানে যেতাম।
কিন্তু আমি ওখানে গেলেই তাদের যত ঝামেলা। এমন করতে করতে মনে করেন শেষ পর্যন্ত আমি একবার ডিসিশন নিলাম যে থাকবো না এখানে, চলে যাব। কিন্তু কেন জানি আমার হাজব্যান্ডের ভালোবাসা আমি পড়ে গেলাম। আমি তাকে ভালোবেসে ফেলেছি এই 1 বছরে। আমি আর পারলাম না ওখান থেকে বেরিয়ে আসতে। তো সবাই খালি বলতেছিল যে একটা বাচ্চা হলে তারা ঠিক হয়ে যাবে। আসলে এর মধ্যে আমার বাচ্চা হচ্ছিল না। অনেক ডাক্তার দেখানোর পর, অনেক ট্রাই করার পর আমার একটা মেয়ে হলো। তা সবাই ধারণা ছিল একমাত্র ছেলে, তাদের বাচ্চা হয়েছে, তারা খুশি হবে। কিন্তু বিশ্বাস করেন, আমার বাচ্চা কনসিভ হওয়ার পর তারা ওখানে আমাকে একদিনও থাকতে দেয়নি। আমার বাচ্চা যখন কনসিভ হয়েছে শোনার পর আমার হাজব্যান্ডকে ডেকে বলেছে যে ও ওর বাপের বাড়ি থাকবে, ও যেন আর এখানে না আসে। তো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে দিয়ে আসছে। আমি আমার বাবা বাড়িতে আমার বেবি না হওয়ার আগ পর্যন্ত ছিলাম। আমার বেবিটা হয়েছে, বিশ্বাস করেন একজন মানুষও হসপিটালে দেখতে আসেনি আমার হাজব্যান্ড ছাড়া, কেউ না। আমার বাবার বাড়ির লোক, আমার বোনরাই শুধু এসেছে। এদিক দিয়ে আমার ভাইও আসে নাই। ওই যে আমার ভাইয়ের রাগ, আমি কেন বাবা বাড়িতে থাকি বলেন, আমি কি করব? আমি এতটা অসহায় ছিলাম যে বলার মতন। এক ফুটবল ফুটবল দেখেছেন? আমি ফুটবলের মতো ছিলাম যে কেউ আমাকে রাখতে চায় না। আমি যেদিকে যাই সবাই লাথি মেরে ফেলে দেয়। কিন্তু একজন আমার পাশে ছিল সবসময়, তিনি হচ্ছেন আমার মা। আমার ভাইয়ের সাথে তর্ক করতেন না, কিন্তু আমাকে আগলে রেখেছেন। যাই হোক, জীবনে আমি যতটা অত্যাচার সহ্য করেছি, আমি চাই না যে পৃথিবীতে কোনো মেয়ে এরকম অত্যাচার সহ্য করুক। বিশ্বাস করেন, এর জন্য বলেছি যে আপনারা যখন মেয়ে বিয়ে দিবেন, বা আপনার ভাই বা আপনার বোন বা কেউরে যদি বিয়ে দিতে চান, অন্তত পক্ষে ফ্যামিলিটা সম্পর্কে জানবেন যে ওই মেয়ের বাবা, ওই ছেলের বাবা কখনো ঘরজামাই ছিল কি না। তাহলে কিন্তু সেও চাবে তার ছেলেও ঘরজামাই থাক। যেমন আমার শ্বশুরবাড়িতে থেকেছে, শ্বশুরবাড়ির টাকা দিয়ে লেখাপড়া করছে, শ্বশুরবাড়িতে ছেলে মেয়ে বড় করছে। তার ওরকমই একটা ছিল যে তার ছেলেও শ্বশুরবাড়ি থাকবে। বিশ্বাস করেন, লাথি গুঁতা খেয়েছি অনেক জীবনে। আমার মেয়েটাকে তারা একদিনের জন্য আদর করে নাই। তারা বলে যে ছেলের ঘরে নাতিনাতকুর আপন না, মেয়ের ঘরে নাতিনাতকুর আপন। মানে কোন ধরনের মেন্টালিটি হলে এরকমই হয়? কারণ ওই যে আমার শাশুড়ি কিছু হইলেই, আমি আমার বাপের বাড়ি থেকে ছেলে মেয়ে বড়ো করে নিয়ে আসছি, তুমি তোমার বাপের বাড়িতে বড় করবা, আমার মেয়েরা আমার কাছে থাকবে, তোমার এই বাসায় আমাদের নিয়ম এইটাই। এভাবে করে তারা আমার উপর অত্যাচার করেছে। বিশ্বাস করেন, আমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে, একটা সরকারি চাকরি করি। আর এই চাকরিটার কারণে কিন্তু আমি পৃথিবীতে বেঁচে আছি। আমার স্বামীর সংসার করছি, আমার সন্তানকে নিয়ে আছি। না হলে আমাকে অনেক আগে আত্মহত্যা করতে হতো। কারণ আমার শ্বশুরবাড়িতে একটা দিনও আমাকে তারা রাখতো না। কারণ তাদের নিয়মই, তারা মেয়েরা বিয়ের পর বাবা বাড়িতে থাকবে, তার ছেলের বউ তাদের বাড়িতে থাকবে না। তাদের কথাই এইটা। কারণ তার মেয়েরা তার বাড়িতে থাকবে আর তার ছেলে শ্বশুর বাড়িতে থাকবে। তো এজন্য বলবো, আপনাদের যাদের মেয়ে আছে, মেয়েকে একটু পড়াশোনা করাবেন এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। কারণ কার ভাগ্যে কী আসে সেটা কেউই জানে না। আর আসলে আমাদের সমাজে বেশিরভাগ শাশুড়ি ছেলে বউকে দেখতে পারে না। কিন্তু এরকম কি কখনো দেখেছেন যে ছেলেকে দেখতে পারে না, বা ছেলের ঘরে নাতিকে দেখতে পারে না? যেমন আমার শ্বশুর শাশুড়ি, তাদের ছেলে কেউ না, তাদের সব 2 মেয়ে, তাদের সব কিছুই তার 2 মেয়ে। তাদের যা আছে তার মেয়েরা ভোগ করবে, তাদের যা কিছু আছে সব তাদের মেয়ের জন্য, আমাদের জন্য কিছুই না। শ্বশুরবাড়িতে বিয়ের পর যখন গেলাম, ওরা তো বিয়ের আগে অনেক মিথ্যা কথা বলছে। যাই হোক, বিয়ের পর তো দেখলাম যে যা বলছে তা সবই মিথ্যা। একটা বাড়িতে ছিল, বাড়িতে তার ছেলের জন্য কোনো রুম ছিল না, তার 2 মেয়ের জন্য 2 রুম, তাদের জন্য 1 রুম, আর হচ্ছে তাদের রান্নাঘর।
তাদের কথা, আমার মেয়ে 2 রুমে 2 মেয়ে থাকবে, তারা 1 রুমে থাকবে, ছেলে থাকবে শ্বশুরবাড়ি। এর জন্যই তারা ছেলে বিয়ে করাইছে। এখন বলেন, আমার বাবার বাড়িতে তো আমার ভাইয়ের কথা হচ্ছে, বিয়ে দিছে তোরে, তুই বাবা শ্বশুরবাড়ি থাকবি। শুধু আমার ভাই না, আশেপাশে সবাই বলে যে মেয়ে বিয়ের পর বাবা বাড়িতে হ্যাঁ বেড়াতে আসবে, কিন্তু পার্মানেন্টভাবে তো বাবা বাড়িতে থাকে না, এটা নিয়ম না। এখন আমি জানি না কোনটা সমাজে নিয়ম। আসলে নিয়ম কিন্তু আমরাই বানাই, আবার নিয়ম আমরাই ভাঙি। এখন কোনটা নিয়ম আমি জানি না, কিন্তু আসলে জীবনে যে কষ্টগুলো করেছি, যে কারণে করছি, সে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো আমার শ্বশুর যদি সে নিজে শ্বশুরবাড়িতে না থাকতো, শ্বশুরবাড়ির টাকা পয়সা দিয়ে পড়াশোনা না করতো, বা শ্বশুরবাড়িতে ঘর জামাই থেকে ছেলে মেয়ে বড় না করতো, তাহলে সে কিন্তু নিজের মেয়েদেরকে ওইভাবে রাখতো না, এবং সেও চাইতো না যে তার ছেলেও ওইভাবে থাকুক বিয়ের পর শ্বশুরবাড়িতে। এর জন্যই বলেছি যে মেয়ে বিয়ে দেওয়ার আগে অবশ্যই এই জিনিসটা দেখবেন, অবশ্যই খবর নিয়ে দেখবেন ছেলের বাবা কখনো ঘর জামাই ছিল কি না। এবং অকারণে মেয়েরা বিয়ের পরও মেয়ের জামাই নাতি নাতকুন নিয়ে বাবা বাড়ি থাকে কি না। হ্যাঁ, চাকরি করলে সেটা আলাদা, কিন্তু এমনি দাপট দেখায় যে আমার বাপের বাড়ি আমি থাকবো, এইটাই নিয়ম, আমার ভাইয়ের বউ এসে থাকবে না, সে তার বাবা বাড়ি থাকবে, এই জিনিসটা একটু খোঁজ নিয়ে দেখবেন। এটা আপনাদের কাছে আমার একটা পরামর্শ, আপনারা নিতে পারেন না নিতে পারেন। আরেকটা জিনিস দেখবেন, যে বললাম না ছেলেটা কতটুকু প্রতিষ্ঠিত। আমার হাজব্যান্ড এখন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে একটা ভালো চাকরি করে, ওই সময় সে ভালো একটা জব করতো না, এবং তারা ভাবতো যে ছেলেকে বের করে দিলেও, ছেলের বউকে লাথি মারলেও ছেলে কিছু বলতে পারবে না, আর ছেলে চলেও যেতে পারবে না, ছেলের ওরকম অ্যাবিলিটি নাই। সত্যি আমার হাজব্যান্ড জানি না ভদ্রতার জন্য সে কোনো প্রতিবাদ করে নাই, নাকি ওই কারণে কোনো প্রতিবাদ করেনি। আমার শাশুড়ি আমার গায়ে পিঠে গরম পানি ঢেলে দিয়েছে, আমার হাজব্যান্ড কোনো প্রতিবাদ করেনি। বাবা বাড়িতে এসেছি, বলেছি ঠিক আছে যাওয়া লাগবে না, থাকো, কোথাও কোনো সুবিচার পাইনি। এভাবে করে আমার জীবনটা অনেক অনেক কষ্ট করে কেটেছে। বিশ্বাস করেন, কখনো শ্বশুরবাড়িতে এক টুকরা মাছ খেতে পারি নাই, কখনো এক টুকরা মাংস পাই নাই। সব নিজে হাতে কাটছি, ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে দিছি। আমার শাশুড়ি রান্না করে, তার রান্না মজা, এই সুতা দিয়ে রান্না কইরা তারা রান্না করে সব খাবার ঘরে নিয়ে আমাদের জন্য একটু তরকারি আর ভাত রেখে যেত। সেখানে না থাকতো কোনো মাংস, না থাকতো কোনো মাছ। এভাবে করে কেটেছে। কী যে কষ্ট করেছি, বলবেন যে এখনও কি কষ্ট করছেন? এখন কষ্ট করছি, এখনকার কষ্টটা অন্যরকম। এই আমার শ্বশুর শাশুড়ির জন্যই আমার মাকে হারাতে হয়েছে। আমার এই পৃথিবীতে আমার মা নেই। আমার মেয়েটাও স্বাভাবিক বাচ্চা না, আমাকে জব করতে হয়, কারণ আমি জানি চাকরি না করলে আমার জীবন আরও দুর্বিষহ হবে। আমার সন্তানটাকে তারা রাখে না, রাখতে পারবে না। তাদের এক কথা যে যার সন্তান সে রাখবে, আমাদের দায়িত্ব না। এই আমাদের দায়িত্ব, তাদের দায়িত্ব তাদের মেয়ের না সন্তানদের রাখার, আর আমার সন্তান রাখার দায়িত্ব ছিল আমার বাবা মার। কিন্তু এখন তো আমার বাবা মা পৃথিবীতে নাই, তাদের জন্যই আমার বাবা মা মারা গেছে। তারা এত অত্যাচার করছে আমার উপরে, যেগুলো আমার মা সহ্য করতে পারে নাই। শেষ পর্যন্ত আমার মা হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করে আমার মা পৃথিবী থেকে চলে গেছে। আমার আব্বাও মার শোকে পৃথিবী থেকে চলে গেছে। এখন আমি আলাদা থাকি, বলবেন যে খুব সুখে আছি। হয়তো আমাকে খাওয়ার কষ্ট করতে হয় না, হয়তো ওদের অত্যাচার সহ্য করতে হয় না, কিন্তু কষ্ট একটা আছে যে আমাকে ভাড়া থাকতে হয়, আমার সন্তানটাকে নিয়ে আমাকে একাই যুদ্ধ করতে হয়, তারা কেউ আমাকে হেল্প করে না। আমার হাজব্যান্ড তারপরও তাদের সাথে খুব সুসম্পর্ক রেখেছে, সে তাদের অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। আসলে অন্যায় মেনে নেওয়া কি ভদ্রতা বলেন নাকি? এটা যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সে কি মানুষ বলেন?
আজ তার সাথে আমি স্বামী হিসাবে সংসার করছি না, আমি শুধু আমার মেয়ের বাবা হিসাবে তার সাথে সম্পর্ক রেখেছি। যে আমার মেয়েকে আমি চাই না বাবাহারা হোক, কিন্তু বিশ্বাস করেন আমার মেয়েটাকে যারা দেখতে পায় না তাদের সাথে তার সুসম্পর্ক অনেক। যখন তার কোনো টাকা পয়সা ছিল না, তার বাবা মা তাকে দেখে নাই, তার বোনরা কথায় কথায় ঘর থেকে তাকে বের করে দিছে। আমি চাকরি করতাম, আমার বেতন কম ছিল, আমরা ওই টাকা সংসারে দিতাম। আমার হাজব্যান্ড বেশি টাকা, যে টাকা বেতন পাইতো সবই দিত, কিন্তু তারপরও তারা আমাদের উপর অনেক অত্যাচার করত, কারণ তাদের ডিমান্ড ছিল আরও বেশি। আর আমি তো থাকতামই না, আমার বাবা বাড়িতে থাকতাম। আমি আমার নিজের খরচ আমিই চালাইছি, আমার হাজব্যান্ড কখনো আমার কোনো খরচ দেয় নাই। আমার মেয়েটা 3 বছর 3.5 বছর বয়স পর্যন্ত আমার হাজব্যান্ড বলতে পারবে না ওকে একটা দুধ কিনে দিচ্ছে। এখন বুঝেন, বলেন আমি কেন বলছি, আমি যদি চাকরি না করতাম তাহলে কি আমি আমার বাবা বাড়িতেও থাকতে পারতাম না। ওই যে আমার ভাই আমার বাবাকে একদিনও আমাকে খাওয়াইতে দিত না মাগনা। আর আমার মেয়ের খরচ প্রশ্নই ওঠে না। তাই বলছি, যদি নাকি আপনারা আপনি সন্তানকে, মেয়ে সন্তানকে এই জিনিসগুলো দেখে বিয়ে দিবেন এবং মেয়েটাকে লেখাপড়া করানোর চেষ্টা করবেন। আর প্রত্যেকটা মেয়েকেই বলছি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে, কেননা কার ভাগ্যে কী আছে কেউ জানে না। আমি যদি লেখাপড়া না করতাম আর আমি যদি চাকরি না করতাম, আমার কপালে কী ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার সন্তানকে আমি নিজে 3.5 বছর পর্যন্ত রাগ করে আমার হাজব্যান্ডের কাছ থেকে চালানো পয়সাও নেই নাই, একটা টাকাও নেই নাই। আমার হাজব্যান্ড আমারও কোনো খরচ দেয় নাই। আমার বিয়ের 7 বছর বয়স পর্যন্ত আমার হাজব্যান্ড আমার কোনো খরচ দেয় নাই। আমার মেয়ের 3.5 বছর বয়স পর্যন্ত আমার মেয়ের কোনো খরচ দেয় নাই আমার হাজব্যান্ড। কিন্তু আমার সমস্যা হয় নাই, কেন হয়নি জানেন? ওই যে আমি একটা চাকরি করি, আমি নিজেরটা নিজে চালাইছি, সন্তানেরটাও চালাইতে পারছি। আমি চাকরি না করলে পারতাম? আমি চাকরি না করলে কি হতো আমার জীবনে বলেন? হয়তো আমাকে, বললাম তো, হয়তো আত্মহত্যা করতে হইতো, না হয় কী ছিল কপালে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বলি যে অবশ্যই যারা এখনও লেখাপড়া করছে, একটু ভালোভাবে লেখাপড়া করে একটা চাকরি অন্ততপক্ষে ছোটোখাটো কিছু হলেও করার চেষ্টা করতে হবে। তাও নিজে বাঁচা যাবে, না হয় মরে যেতে হবে। বেঁচে আছি এখন, আমার টাকা পয়সার অভাব নেই আল্লাহর রহমতে। আমার হাজব্যান্ডও ভালো চাকরি করে, তারও টাকার সমস্যা নেই। সে তার বাবা মাকে প্রতি মাসে প্রচুর পরিমাণে টাকা দেয়। সে একটা বাড়ি করছে, বিশ্বাস করবেন আমার শ্বশুর সরকারি চাকরি করছে, সব টাকা 2 মেয়েকে দিয়ে দিছে, কোনো বাড়ি করে নাই। যে ছেলের বউ থাকবে দেখে, ছেলে থাকবে দেখে কোনো বাড়ি করে নাই ছেলের জন্য, কিন্তু ছেলে ঠিকই বাড়ি করছে। আর সে বাড়ি করার সময় আমিও টাকা দিছি, সেই বাড়িতেই তারা থাকে এবং যত টাকা ভাড়া পায় সব তারা খায় তাদের মেয়েদেরকে নিয়ে। তারপরও তার ছেলে তাদেরকে প্রতি মাসে মাসে মোটা অঙ্কের টাকা দেয়। এভাবে করেই চলছে আমার জীবন। কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে রাগ করি না, তার টাকা দেখ, আমি আমার হাজব্যান্ডেরটা খেতে চাই না। আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকি আমারটাই খেতে চাই। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় একটা কথা, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটা একটু অস্বাভাবিক, কথা বলতে পারে না, ওর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।